হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পরে আজকে একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অফ স্টাডিজ রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন। খুব সুন্দর এই এসেটি তোমাদের এসএলএসটি 11-12 সিলেবাস থেকে নেওয়া হয়েছে। তো বেশ কিছুদিন থেকে কয়েকজন আমাকে টেক্সট করছিলে যে ম্যাম 11-12 সিলেবাস থেকে যদি কয়েকটি ক্লাস ইউটিউবে দিতেন সুবিধা হতো। তো সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টে আজকের এই ক্লাসটি, আরো কিছু ক্লাস আমি ইউটিউবে প্রোভাইড করব, আর বাকিটা তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। কেমন? তো যাই হোক, আজকে যে আমাদের মূল আলোচনা অফ স্টাডিজ, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে টেক্সট অ্যানালিসিস থাকবে। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কেউ একদম স্কিপ করবে না। অনেকে রয়েছে যে ব্যাকগ্রাউন্ড পোর্শনটাকে স্কিপ করে দাও, দিয়ে তোমরা টেক্সট থেকে ফলো করো বা টেক্সচুয়াল অ্যানালিসিসটা তোমাদের জন্য মনে হয় যে সেটা এনাফ। এটা কিন্তু মোটেও করবে না, কারণ তোমরা জাস্ট এমএসসি এক্সাম দিয়ে এক্সপিরিয়েন্স করলে যে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কোয়েশ্চেন আসছে, লাইক এরা ওয়াইজ কোয়েশ্চেন আসছে, অথার রিলেটেড কোয়েশ্চেন আসছে। তো কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না। কেমন? ব্যাকগ্রাউন্ডটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের পড়তে হবে। তো যাই হোক, আর একদম কথা বাড়াবো না, আজকে আমাদের যে মূল আলোচনা, আমরা সেই মূল আলোচনায় চলে যাব। কেমন? তো চলো আমরা শুরু করব। স্যার ফ্রান্সিস বেকন, তার যে লাইফ, তার চাইল্ডহুড পিরিয়ড থেকে শুরু করে, তার এডুকেশন থেকে শুরু করে, তার পলিটিক্যাল কেরিয়ার এবং তিনি কিভাবে রাইটিং জগতে আসলেন, সমস্তটাই আজকে আলোচনা করব। তো স্যার ফ্রান্সিস বেকন, তোমরা এই নামটা অনেকেই জানো। কি হিসাবে পরিচিত? হি ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইংলিশ এসেইজ। ইংলিশ এসেইজ এর ফাদার বলা হয় তাকে, অর্থাৎ তিনি কিন্তু পায়োনিয়ার। কেমন? তো যাই হোক, এই ফ্রান্সিস বেকন মানুষটাকে আমরা প্রথমে জানবো। ফ্রান্সিস বেকন ওয়াজ অ্যান ইংলিশ ফিলোসফার। তিনি একজন ইংরেজি দার্শনিক ছিলেন, এসেইস্ট প্রবন্ধকার ছিলেন, স্টেটসম্যান, তিনি রাজনীতিবিদ ছিলেন, জুরিস্ট, তিনি আইনজীবী ছিলেন, and widely regarded as the pioneer in modern empirical thought and scientific methodology. এবং তিনি পায়োনিয়ার, তিনি আবিষ্কারকর্তা ছিলেন কিসের, বা প্রবর্তক ছিলেন কিসের না, তো মডার্ন এম্পেরিক্যাল থট, অর্থাৎ যে এই যে এম্পেরিক্যাল থট, গবেষণামূলক যে পদ্ধতি, তার যে সৃষ্টিকর্তা বা রচয়িতা, সেটা কিন্তু আমরা ফ্রান্সিস বেকনকে বলতে পারি। এবং সায়েন্টিফিক মেথোডোলজি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমরা এগুলো একটু ডিটেলসে আলোচনা করব কিছুক্ষণ পরেই। তো তিনি জন্মগ্রহণ করেছেন 22 জানুয়ারি 1561 ইন উইয়র্ক হাউস, লন্ডন, ইংল্যান্ড, অ্যান্ড ডাইড অন 9 এপ্রিল 1626, লন্ডন, ইংল্যান্ড। তো আমরা একটু যদি লাইফ স্প্যানটা দেখি, 1561 থেকে 1626, তাহলে আমরা দেখব যে তার এই লাইফ স্প্যানের মধ্যে কিন্তু দুটো সিগনিফিকেন্ট এরাস অফ হিস্ট্রি অফ ইংল্যান্ড সেটা কিন্তু বিলং করছে। অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা দুটো সিগনিফিকেন্ট এরা পাবা। মেনলি একটা সিগনিফিকেন্ট এরা বলবো, এবং তার যে মানে সেই এরাতে যেটা শুরু হয়েছিল যে কাজগুলো, সেটা কিন্তু পিক মোমেন্টে পৌঁছেছিল ঠিক তার নেক্সট এরাতে। তো কি সেই দুটো এরা? ফার্স্ট ওয়ান ইজ এলিজাবেথান এরা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এলিজাবেথান এরা। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ জ্যাকোবিয়ান। এবং এই এলিজাবেথান এরা তোমরা জানো, নোন অ্যাজ দি গোল্ডেন পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, তাই তো? তো এই গোল্ডেন পিরিয়ড কেন বলা হয় তোমরা প্রত্যেকেই জানো, বিকজ অফ দ্য রেনেসা। অ্যান্ড হোয়াট ইজ রেনেসা? রিভাইভাল অফ আর্ট, কালচার, পলিটিক্স, সায়েন্স, ইচ অ্যান্ড এভরিথিং। কেমন? অর্থাৎ একটা ফ্লারিশমেন্ট দেখা গেছিল, একটা মডার্ন যে ট্রেন্ড, সেটা কিন্তু স্টার্ট হয়েছিল ইন এলিজাবেথান এরা। কুইন এলিজাবেথ, তিনি কিন্তু পলিটিক্যালি এবং তিনি পার্সোনাল লাইফে ভীষণ ভালো, মানে ভালো ইন দ্য সেন্স যে তিনি সেই যুগটাকে কিন্তু ভীষণ ওপেন মাইন্ডলি দেখেছেন। এই কারণে কিন্তু এখানে একটা বড় ইনভেনশন বলো, এক্সপ্লোরেশন বলো, সেগুলো কিন্তু স্টার্ট হয়েছিল। ইনভেনশন, এক্সপ্লোরেশন, ডিসকভারি, সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড গ্রোথ। তো এইগুলো কিন্তু এলিজাবেথান এরার কিন্তু বৈশিষ্ট্য। কেমন? তো এই টাইম জোনের মধ্যে স্যার ফ্রান্সিস বেকন তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তার কৃতিত্বও কিন্তু এই যে এরাটা যে সায়েন্টিফিক্যালি গ্রোথ করছে, তার পিছনেও কিন্তু ফ্রান্সিস বেকনের একটা বড় অবদান রয়েছে।
তো আমরা একটু যদি দেখি ফ্রান্সিস বেকনকে, যে এই এম্পিরিক্যাল থট এখানে কি বলা হচ্ছে, তিনি তো পেশাগতভাবে প্রচুর তার যে কৃতিত্ব সেটা রয়েছে, যেমন তিনি একাধারে দার্শনিক ছিলেন, তিনি প্রবন্ধকার ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, আইনজীবী ছিলেন, তার পাশাপাশি তিনি কি অবদান রেখেছেন এই এই এরাতে সেটা আমরা কিন্তু দেখব। তো তার ওয়ার্কের থ্রুতে তিনি একজন পায়োনিয়ার ইন এম্পেরিক্যাল থট। কেমন? এম্পেরিক্যাল থট বলতে তোমরা এম্পেরিসিজম এই ওয়ার্ডটা পাবে, এম্পিরিসিজম, কেমন, অর্থাৎ গবেষণাবাদ বা অভিজ্ঞতাবাদ বলতে পারো। অর্থাৎ এই যে এম্পেরিক্যাল থট বা গবেষণামূলক যে চিন্তাধারা, সেটার মূল যে কারণ রয়েছে বা তিনি যেই থিওরিটা প্রোভাইড করছে, সেই থিওরিটা হচ্ছে এম্পেরিসিজম, যার অর্থ হচ্ছে, তোমরা অবশ্যই এটা গুগল করে মানে দেখতে পারো, অ্যাকচুয়ালি নলেজের কোনো শেষ নেই। তোমরা এই টার্মটা কিন্তু ফ্রান্সিস বেকনের সঙ্গে ভীষণভাবে তোমরা পাবে পড়তে গেলে, এই কারণে কিন্তু আমি টার্মটা রেখেছি যে এম্পেরিক্যাল থট অ্যান্ড সায়েন্টিফিক মেথোডোলজি। তো এই এম্পেরিসিজমটা কি? ইটস আ থিওরি, ওকে, এটা একটা থিওরি যেখানে বলা হয় হিউম্যান নলেজ কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড দি অবজারভেশন থ্রু 5 সেন্সেস। তো তোমরা মেনলি এইটা জেনে রাখো যে তিনি বিশ্বাস করতেন যে সেখানে এক্সপিরিয়েন্স থাকবে, এবং এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমাদের কি থাকতে হবে? অবজারভেশন থাকতে হবে। এই অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স যখন দুটো একসঙ্গে আমাদের মধ্যে কি ক্রিয়েট করে? নলেজ ক্রিয়েট করে, উইজডম ক্রিয়েট করে। তো এটাই হচ্ছে তার মূল আলোচনার বিষয় ছিল। এবং এই নলেজটা যে ডেভেলপড হচ্ছে, আমাদের উইজডম আমাদের মধ্যে ইমবাইবড হচ্ছে, মানে আমরা নলেজটা গ্যাদার করতে পারছি এক্সপিরিয়েন্সের থ্রু, সেটাকেই প্রুভ করেন কি দিয়ে? না তো সাইন্টিফিক মেথড দিয়ে, অর্থাৎ বৈজ্ঞানসম্মত পদ্ধতি দিয়ে কিন্তু সেটা জাজ করতেন। তো মেনলি তার এই দুটো বিষয় কিন্তু ভীষণ অবদান ছিল। তো এই যে ফ্রান্সিস বেকন, তার কৃতিত্ব কিন্তু প্রচুর। তিনি ফার্স্ট অফ অল হি ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইংলিশ এসেস, অর্থাৎ ইংলিশ এসে কিন্তু এই ফ্রান্সিস বেকনের হাত দিয়ে শুরু হয়। এবং তিনি কার থেকে ইন্সপিরেশন পেয়েছিলেন? ফ্রেঞ্চ এসেইস্ট মাইকেল দ্য মন্টেইন। কেমন? এই মাইকেল দ্য মন্টেন তিনি কিন্তু প্রথম এসে লেখা শুরু করেন। এই মানে ফ্রেঞ্চ রাইটিং তার ছিল। তো সেখান থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে ইংলিশে এসে স্টার্ট করে স্যার ফ্রান্সিস বেকন। তারপরে তো আমরা প্রচুর এসেইস্ট পেয়েছি, লাইক এডিশন স্টিল, তারপরে তোমাদের চার্লস ল্যাম্ব রয়েছে, হ্যাজলিট রয়েছে, প্রচুর রয়েছে। কেমন? কিন্তু শুরুটা করেছিল স্যার ফ্রান্সিস বেকন, তোমরা এটা মনে রাখবে। কেমন? সো ফাদার অফ ইংলিশ এসে কিন্তু ফ্রান্সিস বেকন, এবং প্রিন্স অফ ইংলিশ এসে সেটা কিন্তু চার্লস ল্যাম্ব। তো যেটা বলছিলাম যে এই সময় এসেটা কেন তিনি নিয়ে এসেছেন, তার আগে তোমরা জানো যে এই গোল্ডেন পিরিয়ড বা এলিজাবেথের এরাতে কিন্তু মেনলি সেখানে সনেটস ছিল। এডমান্ড স্পেন্সার তাদের থ্রুতে বা আদার্স রাইটাররা ছিল, তারা প্রচুর সনেট লিখতো। পোয়েট্রি ফর্ম অলরেডি ইভলভ হয়ে গেছিল। ড্রামাস সেই সময় ভীষণ ট্রেন্ডিং এ ছিল। ড্রামাস সেখানে ইউনিভার্সিটি উইচ ছিল, শেক্সপিয়ার ছিল, তিনি প্রায় 38 ড্রামাস লিখেছিলেন। তো এই সময় এই ড্রামা এবং পোয়েট্রি ফর্ম কিন্তু ট্রেন্ডিং এ ছিল। এসে কিন্তু কমপ্লিটলি নিউ ছিল, নিউ জনরা, যেটা স্টার্ট করেছিল ফ্রান্সিস বেকন। তো চলো আমরা খুব সংক্ষেপে তার একটু লাইফ জেনে নেব, দেন কিন্তু আমরা আমাদের যে মূল আলোচনা সেটা স্টার্ট করব। তো স্যার ফ্রান্সিস বেকন, তার প্যারেন্টস ছিলেন স্যার নিকোলাস বেকন, তিনি লর্ড কিপার্স অফ দি গ্রেট সিল। এই গ্রেট, এখানে লর্ড কিপার অফ দ্য গ্রেট সিল, এটা কিন্তু একটা পোস্ট। কেমন? অর্থাৎ আধিকারিক কুইন এলিজাবেথের রেনে, কুইন এলিজাবেথ তার যে পার্লামেন্ট ছিল সেখানে কিন্তু একটা হাইয়েস্ট অফিসিয়াল র্যাঙ্কে এই স্যার নিকোলাস বেকন ছিলেন। অ্যান্ড ফ্রান্সিস বেকন মাদার্স নেম ইজ অ্যান কোক। শি ওয়াজ আ লার্ন লেডি, তিনি শিক্ষিত মহিলা ছিলেন, পিউরিটান, অ্যান্ড দি সিস্টার অফ দ্য ওয়াইফ অফ কুইন্স চিফ মিনিস্টার লর্ড বার্লে। কুইন এলিজাবেথ, তার যে চিফ মিনিস্টার ছিল লর্ড বার্লে, তার ওয়াইফ ছিলেন কে? না তো সিস্টার অফ অ্যান কোক। কেমন? তো এটা তোমাদের উদ্দেশ্য আমার এখানে বলার কারণ কি, এই বার্লে তিনি কিন্তু আমাদের ফ্রান্সিস বেকনের মেশো হন, বাট তিনি কিন্তু কোনোভাবে স্যার ফ্রান্সিস বেকনকে তিনি হেল্প করেননি। কারণ কি, স্যার ফ্রান্সিস বেকন কিন্তু ভীষণ অপরচুনিস্ট একটা মানুষ ছিলেন। তিনি সুবিধা, নিজের সুবিধাটাই বুঝতেন অন্যের সুবিধা চেয়ে। তো এই কারণেই কিন্তু ব্যক্তিগতভাবে বার্লে তিনি হেল্প করেননি, কুইন এলিজাবেথের কাছে তিনি সুপারিশ করেননি স্যার ফ্রান্সিস বেকনের জন্য। যখন ফ্রান্সিস বেকন পড়াশোনা করে ট্রিনিটি কলেজে কেমব্রিজে, ঠিক তখন কিন্তু তার বাবা মারা যান এবং মানে অর্থের অভাব পড়ে এই
ফ্রান্সিস বেকনও, কিন্তু তারপরে কি হয়, তিনি ল নিয়ে পড়াশোনা করেন এবং তিনি একজন আইনজীবী হিসাবে প্রফেশনে ঢোকেন। কেমন? তো যাই হোক, কুইন এলিজাবেথের রেনে কিন্তু তিনি তার পলিটিক্যাল কেরিয়ার খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপরে কুইন এলিজাবেথ যখন মারা যান, তারপরে জেমস ওয়ানের আন্ডারে কিন্তু হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি সলিসিটর জেনারেল ইন 1607। তিনি একজন আইনজীবী এবং তিনি ভীষণ ফেমাস একটা আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। দেন অ্যাটর্নি জেনারেল হন 1613-তে, লর্ড কিপার ইন দ্য 1617 অ্যান্ড লর্ড চ্যান্সেলর ইন 1618। তো এগুলো তার যে পলিটিক্যাল গ্রোথ, খুব ফাস্ট কিন্তু পলিটিক্যাল গ্রোথ তার হতে থাকে, কারণ কিংস জেমস ওয়ান তিনি কিন্তু ভীষণ মানে তাকে ভালোবাসতেন, এই ফ্রান্সিস বেকনকে। কেমন? তো এই কারণে কিন্তু তার প্রচুর পোস্ট তিনি খুব ফাস্ট পেয়ে গেছিলেন। He also received the title Baron Verulam in 1618 and Viscount of Albans in 1621. তো পলিটিক্যাল এই যে একদম ফাস্ট গ্রোথটা দেখতে পাচ্ছি, আনফর্চুনেটলি তার এই পলিটিক্যাল কেরিয়ারটা কিন্তু এন্ডেড হয় বিকজ অফ দ্য স্ক্যান্ডেল। কেমন? when he was charged with the corruption in 1621। 1621 কিন্তু তিনি ঘুষ নেওয়ার অপরাধে তাকে সমস্ত পোস্ট থেকে তাকে বরখাস্ত করা হয় এবং তিনি খুব তারপরে একদমই তার পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যায় এবং তিনি তারপরে লেখার দিকে মনোনিবেশ করেন। যদিও তিনি লেখালেখি কিন্তু তার পলিটিক্যাল লাইফের শুরুর আগে থেকে লেখালেখিতে তিনি ইনভলভ ছিলেন, এসএস গুলো কিন্তু অনেক আগে থেকে যেমন শুরু হয়েছিল। তো যাই হোক, একটা ছোট্ট তোমাদের সাম আপ দিলাম। তো তার এই যে পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পিছনে তার যে লোভ বলতে পারো, বা তার কিন্তু নীতিগত দিক থেকে তিনি ঠিক ছিলেন না, তিনি ভীষণ অপরচুনিস্টিক পার্সোনালিটি তার ছিল। এই কারণে কিন্তু আমাদের আলেকজান্ডার পোপ একটা কমেন্ট করেন যে হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যান্ড দ্য মিনেস্ট অফ দ্য মেন। তো এই সমস্ত বিভিন্ন ওয়ার্ড কিন্তু তার জন্য, নেগেটিভ ওয়ার্ড এই ফ্রান্সিস বেকনের সঙ্গে অনেকে ইউজ করেন। কেমন? তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল। এইগুলো খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট না এসএসসি পার্সপেক্টিভে, বাট তোমাদের এইগুলো জেনে রাখতে পারো যদি কোনো কম্পিটিটিভ এক্সামে ফ্রান্সিস বেকন তোমাদের টেক্সটে থাকে, সেক্ষেত্রে কিন্তু জানা প্রয়োজন। কেমন? যাই হোক, তার ফিলোসফিক্যাল লিগেসি, তিনি তার কৃতিত্বটা কোথায় রেখেছেন আমি একটু আগে আলোচনা করলাম যে হি ইজ দি ফাদার অফ এম্পেরিসিজম, অর্থাৎ যে গবেষণাবাদ বা অভিজ্ঞতাবাদ তার কিন্তু সৃষ্টিকর্তা ছিলেন। অ্যান্ড his writing helped set stage for the enlightenment emphasis on the reason and science, এবং তিনি যুক্তি এবং সায়েন্সকে তিনি প্রাধান্য দিতেন। he died of pneumonia at the age of 65 in 1626। তো তার লাইফটা এখানে এন্ড হয়ে যায়। তো তার যে নোটেবল ওয়ার্কস গুলো আমরা একটু দেখে নেব। তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে ফার্স্টে আছে এসেস, এবং এসেসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে আজকে প্রেজেন্ট এসে অফ স্টাডিজ সেটাও কিন্তু এই এসএস কালেকশনের মধ্যেই পাবলিশ হয়েছে। তো এই এসএস হচ্ছে একটা কালেকশন অফ ফিলোসফিক্যাল অ্যান্ড লিটারেরি এসে। এখানে কিন্তু অবজেক্টিভ এসেস তিনি লিখেছেন এবং এই এসেটি 3টে পাবলিকেশন রয়েছে। প্রথম পাবলিকেশন 1597, দেন 1612 এবং নেক্সট হচ্ছে 1625। নেক্সট তার ওয়ার্ক ফেমাস, সেটা হচ্ছে নোভাম অর্গানাম। এই ওয়ার্কের মধ্যে তিনি তার যে সায়েন্টিফিক মেথড এবং ইন্ডাকটিভ রিজনিং, এম্পিরিক্যাল অবজারভেশন, এই সমস্ত বিষয়গুলো ইনক্লুড করেছে। ইন্ডাকটিভ রিজনিং, তোমরা যারা রিজনিং করো তারা বুঝবে যে ইন্ডাকটিভ মানে কি, যেখানে মানে স্পেসিফিক থেকে একটা গ্রেটার রিজনিং এর মধ্যে এন্টার করে। কেমন? তো এগুলো তোমরা একটু গুগল করতে পারো, খুব বেশি মানে টেক্সচুয়াল পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না, বাট তোমরা কিন্তু জেনে রাখতে পারো। নেক্সট তার ওয়ার্ক দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, আ কম্প্রিহেনসিভ সার্ভে অফ হিউম্যান নলেজ। এই অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এর মধ্যে কিন্তু হিউম্যান নলেজ অ্যাডভোকেটিং ফর দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্টিফিক রিসার্চ, কেমন সায়েন্টিফিক রিসার্চ কিন্তু দেখানো হয়েছে। তো তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্টাইল অফ হিজ রাইটিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল ক্ল্যারিটি অ্যান্ড প্রেসিশন, তার রাইটিং এর মধ্যে আমরা একটা ক্ল্যারিটি পাবো অ্যান্ড প্রেসিশন ইজ প্রিসাইজ স্টোরি। কেমন? তার যে এসেগুলো হয় খুব সংক্ষিপ্ত হয়, ব্রিফ হয়, বাট সাজেস্টিভ হয়। সেখানে কিন্তু একটা সাজেশন প্রোভাইড করা হয় এবং ডেফিনেটলি ভীষণ ক্ল্যারিটি থাকে, কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটির জায়গায় কিন্তু রাখেন না ফ্রান্সিস বেকন। নেক্সট হচ্ছে অবজেক্টিভিটি, তার অলমোস্ট প্রত্যেকটা এসেই কিন্তু অবজেক্টিভ পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে, মানে সেখানে কিন্তু পার্সোনাল যে ইস্যুস বা পার্সোনাল লাইফ তিনি এন্টার করাননি।
যেটা আমরা চার্লস ল্যামের ক্ষেত্রে দেখেছি যে তার ম্যাক্সিমাম তার যে এসেস, সেই এসে গুলো কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল অর্থাৎ পার্সোনাল টাচ থাকে, কিন্তু আমরা এখানে অবজেক্টিভিটি দেখতে পাবো। কেমন? নেক্সট হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল বলতে পারো বা ডাইডাক্টিক নেচার বলতে পারো। এখানে অ্যাফোরিস্টিক মানে হচ্ছে প্রবচনমূলক, অর্থাৎ তোমরা ছোটবেলায় দেখবে অনেক ফেবল পড়েছো, ছোট ছোট গল্প, এবং লাস্টে কিন্তু একটা মোরাল থাকতো, তো একটা নীতিগত ব্যাপার। তো এই অ্যাফোরিস্টিক স্টাইলের মাধ্যমে হচ্ছে ছোট কোনো লাইন হতে পারে, কোনো কোটেশন হতে পারে, যেই কোটেশনের মাধ্যমে কিন্তু একটা মেসেজ দেয়া হয়। কেমন? প্রিসিজম। নেক্সট হচ্ছে রিচ মেটাফোর অ্যান্ড সিমিলিস। ভীষণভাবে মেটাফোর এবং সিমিলিস আমরা পাবো। আজকের প্রেজেন্ট যে অফ স্টাডিজ এসে সেখানেও কিন্তু আমরা পাবো মেটাফোর এসেস। অ্যান্ড নেক্সট তার যে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য লেখা, সেটা হচ্ছে ল্যাটিনাইজ ভোকাবুলারি। তিনি ল্যাটিন ফ্রেজ ইউজ করেন বা ল্যাটিন কোনো ওয়ার্ক থেকে কোনো লাইন ইউজ করেন। ল্যাটিনাইজ মেনলি তিনি ল্যাটিন এবং তার যে তার লেখাটা ইংলিশ এবং ল্যাটিনে কিন্তু হতো। নেক্সট হচ্ছে রেনেসা এনলাইটমেন্ট। স্বাভাবিকভাবে তার যে সায়েন্টিফিক মনোভাব বা লজিক্যালি সমস্ত কিছু জাজ করার টেন্ডেন্সি, দ্যাট অ্যাকচুয়ালি কামস ফ্রম দি রেনেসা এনলাইটমেন্ট, আমরা সেটাও কিন্তু পাবো। কেমন? তো তারপরে আমরা মেনলি যেটা দেখব যে স্যার ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ লেখাতে তিনি অ্যাকচুয়ালি কি কি ইনফরমেশন রয়েছে। Of Studies is the first essay in the series of 10 essays published in 1597. Later, it was revised in 1612 with the addition of some more sentences and ideas in it. তো আমরা দেখতে পাচ্ছি এই Of Studies এসেটি ফার্স্ট এসে আউট অফ 10 essays published in 1597, অর্থাৎ ফার্স্ট কালেকশনে কিন্তু টোটাল 10টা এসে ছিল, তার মধ্যে ফার্স্ট এসে হচ্ছে আমাদের Of Studies। নেক্সট, second edition of essays was published in 1612, contained 38 essays, এবং সেকেন্ড যে এডিশনটা পাবলিশ করা হয় 1612-তে, সেখানে কিন্তু টোটাল 38টা এসে ছিল। অ্যান্ড ইন থার্ড এসে, থার্ড কালেকশন অর্থাৎ 1625, সেই কালেকশন আমরা দেখতে পাই আন্ডার দ্য টাইটেল এসেজ অ্যান্ড কাউন্সিল সিভিল অ্যান্ড মোরাল। এই টাইটেলে কিন্তু লাস্ট এসেটা কমপ্লিট এসেজটা পাবলিশ হয়, এবং এখানে কন্টেন্ট 58 এসেস, অর্থাৎ টোটাল কিন্তু 58টা এসে ছিল। এই 58টা এসে কিন্তু ইনক্লুডিং 8, 10 and 38, মানে টোটালটাই হচ্ছে 58টা এসে। প্রথমে শুধুমাত্র 10টা ছিল, তারপরে অ্যাড হয়ে সেটা 38 হয়, এবং ফাইনাল যে কালেকশনটা বের করে সেখানে কিন্তু 38 এর সঙ্গে আরো কিছু এসএস অ্যাড করে 58 হয়। কেমন? তোমরা এটা মনে রাখবে। আচ্ছা, এখানে তোমরা টেক্সটটা যখন পড়বে তখন বেসিক কিছু পয়েন্ট তোমরা পাবে, এবং তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই পয়েন্টগুলো এখানে মেনশন করে দিয়েছি। যে আমরা এসেটা পড়বো এবং এসের শুরুতে আমরা পাবো হোয়াট ইজ দি পারপাস অফ স্টাডিজ, আমাদের পড়াশোনার প্রয়োজনীয়তাটা কি। দেন ইউজেস অফ স্টাডিজ, আমাদের ব্যবহার কি রয়েছে এই স্টাডিজ বা পড়াশোনা করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা কি ব্যবহার করতে পারি। মিসইউজেস অফ স্টাডিজ, আমরা পড়াশোনায় কোন ভুলগুলো আমরা করি, সেই ভুলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অ্যান্ড নিডস অফ ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ, এবং আমরা বিভিন্ন সাবজেক্টের এখানে অ্যানালিসিস পাবো যে কোন সাবজেক্ট পড়লে আমাদের কি উপকার হতে পারে, বা আমরা কোন পড়াশোনাটা আমরা সঠিকভাবে করব। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজের কথা বলা হবে। অ্যান্ড ফাইনালি অ্যাপ্লিকেশন অফ নলেজ, এবং সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা এই এসেতে মেসেজ দিতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নলেজ, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেটাই কিন্তু এই এসের মূল আলোচনা। তো চলো আজকে আমরা টেক্সটটা শুরু করব। খুব বেশি সময় একদম নেব না, খুব ফাস্ট আলোচনা হবে, যেহেতু খুব শর্ট সিম্পল এবং ডেফিনেটলি সাজেস্টিভ একটা এসে, তো তোমরা অবশ্যই এসেটা পড়লে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো চলো টেক্সটটা শুরু করি। Studies serve for delight, for ornament and for ability. তো একদম এসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ফাংশন স্টাডির বলা হয়েছে। তো এই স্টাডিজ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? স্টাডিজ হচ্ছে রিডিং, মানে মেনলি এখানে রিডিং বলা হয়েছে, অর্থাৎ পড়াশোনা বা বলতে পারো রিডিং অফ বুকস। বই পড়লে বই আমাদেরকে সার্ভ ফর ডিলাইট, আমাদেরকে প্রদান করে, কি প্রদান করে? ডিলাইট, আমাদেরকে প্লেজার প্রদান করে, জয় প্রদান করে। কেমন? ফর অর্নামেন্ট, আমরা অলংকার হিসাবে আমাদের পড়াশোনাটাকে ইউজ করতে পারি, নলেজটাকে ইউজ করতে পারি। কিভাবে অলংকার? ইন আওয়ার কনভারসেশন স্কিল। কেমন?
অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমাদের যে অ্যাবিলিটি রয়েছে, সক্ষমতা রয়েছে বা আমাদের যে এফিসিয়েন্সি রয়েছে সেটাকে আমরা ইনক্রিজ করতে পারি। কেমন? তো এই তিনটে ফাংশন কিন্তু বলা হয়েছে এবং তিনি কিন্তু তারপরে এক্সপ্লেন করবে যে তিনটে ফাংশনে কিভাবে পড়াশোনাটা কাজে লাগছে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, দেয়ার মিনস রিডিং বুকস, আমরা বই পড়লে চিফ ইউজ তার যে মূলত ব্যবহার হয় ফর ডিলাইট আনন্দের জন্য, ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। অর্থাৎ একটা মানুষ কখন ডিলাইট পাবে? হোয়েন হি ইজ রিডিং ইন প্রাইভেটনেস, অর্থাৎ কোনো মানুষ যদি সে প্রাইভেট লাইফ লিড করছে বা মানে একাকী কিছুটা সময় তিনি লিড করছেন, প্রাইভেটনেস ইন দ্য সেন্স হোয়েন আ পারসন ইজ অ্যালোন, ওকে, তিনি যখন একাকী কিছুটা সময় অতিবাহিত করছেন এবং সেই সময়টা তিনি যদি পড়াশোনার মাধ্যমে তিনি যদি অতিবাহিত করেন বা কোনো কিছু একটা ইন্টারেস্টিং টপিক পড়ছেন, তাহলে কিন্তু তিনি সেই পড়াশোনার থেকে তিনি কি পাবেন? জয় পাবেন, প্লেজার পাবেন। অ্যান্ড ইন রিটায়ারিং, রিটায়ারিং বলতে কিন্তু এখানে আফটার জব কমপ্লিশন সেটা কিন্তু বলছে না, অর্থাৎ এই রিটায়ারিংটা হচ্ছে রেস্টিং। হোয়েন আ পারসন ইজ রেস্টিং, সেই সময় যদি সে বই পড়াশোনা করে তাহলে কিন্তু সে কি পেতে পারে? একটা অ্যাস্থেটিক প্লেজার পেতে পারে, একটা জয় পেতে পারে। কেমন? তো এখানে কিন্তু রিটায়ারিং বলতে রিটায়ারমেন্ট কেউ ভাববে না যে চাকরির শেষে গিয়ে হয়তো শেষ জীবনে বই পড়লে কেউ আনন্দ পাবে, মোটেও নয়। মানে যখন কোনো মানুষ তার ফ্রি টাইম পায় বা বলতে পারে একটা লেজার টাইম সে লিড করছে, সেই লেজার টাইমেই কিন্তু একটা মানুষ বই পড়ে আনন্দ পেতে পারে। নেক্সট, ফর অর্নামেন্ট, অলংকার হিসাবে ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স মানে হচ্ছে বলতে পারো ডিসকাশন বা কনভারসেশন, অর্থাৎ মানুষ যখন কথা বলে তখন কথার মধ্যে কিন্তু তার যে সৌন্দর্যটা, ভাষার বা তার যে জ্ঞানের প্রকাশ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো একটা মানুষ যদি গুছিয়ে কথা বলতে পারে বা বলতে পারো যে তার অরেটরি স্কিল বেটার হয় বা কমিউনিকেশন স্কিলটা বেটার হয়, রেটরিক তিনি কথার মধ্যে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু সেই কনভারসেশনটা ভীষণ ইন্টারেস্টিং লাগে, চমকপ্রদ লাগে। সেটাই বলছে যে আমরা আমাদের পড়াশোনাটাকে, আমাদের নলেজটাকে আমরা আমাদের কমিউনিকেশনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং যদি আমরা সক্ষমতার দিক থেকে দেখি, ইজ ইন দ্য জাজমেন্ট, আমরা সেক্ষেত্রে দেখব যে জাজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের পড়াশোনাটা বা আমাদের জ্ঞানটা, অ্যাকচুয়ালি রিডিং বলতে কিন্তু তার নলেজটাকে বলা হচ্ছে, সেই নলেজটা কিন্তু আমাদেরকে হেল্প করে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন মানে হচ্ছে প্রদর্শন করা, বিজনেস অর্থাৎ আমাদের যে ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিস, সেই ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিজের বিভিন্ন যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি অ্যান্ড লজিক্যালি আমরা কিন্তু কমপ্লিট করতে পারি, ইফ উই আর লার্নড, আমরা যদি শিক্ষিত হই তাহলে। কেমন? ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, এবার তারপরে তিনি কি বলছেন যে ফর এক্সপার্ট মেন, এক্সপার্ট মেন বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স মেনের কথা বলা হচ্ছে, যে যাদের অভিজ্ঞতা প্রচুর রয়েছে, দে ক্যান এক্সিকিউট, তারা কাজ কমপ্লিট করতে পারে। এক্সিকিউট মানে দে ক্যান ইমপ্লিমেন্ট, কোনো একটা বিষয়ে সে কাজ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত তারা কোনো একটা পার্টিকুলার বিষয়ে তাদের প্রচুর নলেজ থাকতে পারে, অন বাই ওয়ান, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ে তিনি কিন্তু খুব সুন্দর গুছিয়ে সেই কাজটাকে ম্যানেজ করতে পারেন। বাট ইন দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু একটা সমগ্র বিষয়ের কথা যদি বলা হয়, অ্যান্ড দি প্লটস, এবং তার প্ল্যানের কথা বলা হয়, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স অ্যান্ড হ্যান্ডলিং অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ সেই কাজটিকে সুন্দরভাবে পরিচালনা করা, সুন্দরভাবে প্ল্যান করা বা এক্সিকিউশন করা কথা যদি বলা হয়, কাম বেস্ট ফ্রম দোজ হু আর লার্ন, যারা শিক্ষিত তাদের থেকে কিন্তু আমরা ভালো কিছু এক্সপেক্ট করব। কাদের থেকে? না তো ফ্রম এক্সপার্ট ম্যান, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ব্যক্তি রয়েছে তাদের থেকে নলেজেবল ম্যান, তাদের কিন্তু আমরা বেশি রিলাই করতে পারি বা তাদের কাজটা কিন্তু বেস্ট হবে। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি দেখো, মানে এখানে এক্সপার্ট মানে বলতে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান, অর্থাৎ যার দীর্ঘদিনের একটা কাজের উপরে অভিজ্ঞতা রয়েছে। আমরা একটা ধরতে পারি যে একটা বাড়ি করার ক্ষেত্রে দেখবে যারা লেবার হয় বা রাজমিস্ত্রি হয়, তো তারা দীর্ঘদিন বাড়ি করতে করতে তার কিন্তু একটা ভালো আইডিয়াস চলে এসেছে, অর্থাৎ তাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় যে তাকে একটা বাড়ি বানানো, তিনি কিন্তু তার
এক্সপিরিয়েন্সের ওপরে ভর করে তিনি সুন্দর একটা বাড়ি বানাতে পারবেন। কিন্তু তার সঙ্গে যদি তুলনা করা হয় একটা ইঞ্জিনিয়ারকে, কেমন, অর্থাৎ তিনি দীর্ঘদিন কিন্তু একটা বিষয় নিয়ে পড়েছেন এবং তার নলেজ কিন্তু সেই সমস্ত এক্সপিরিয়েন্স ম্যানদের থেকে অনেক বেশি, তো ডেফিনেটলি সেই ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ভালোভাবে কোনো একটা প্ল্যান করতে পারবেন, ভালোভাবে কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে তার সাজেশন দিতে পারবেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু যারা একমাত্র লার্নেড পিপল তারাই কিন্তু পারবেন। তো এর মাধ্যমেই যেটা বলতে চাচ্ছেন আমাদের এসেইস্ট, সেটা হচ্ছে যে মানুষের এক্সপিরিয়েন্স থাকা ভালো, বাট এক্সপিরিয়েন্সের সঙ্গে যদি কারোর নলেজটা মিক্সড আপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষগুলো আরো বেশি তার ক্যাপাসিটি থাকে এবং অ্যাবিলিটি থাকে, কেমন। তো এটাই কিন্তু বলা হচ্ছে। নেক্সট দেখো, এবার আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি পারপাসটা কি বা ইউজেসটা কোন জায়গায় হয়। এবার আমরা একটু মিসইউজেস দেখবো যে পড়াশোনাটাকে কিভাবে মানে অপব্যবহৃত হয়, কেমন। এখানে দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ আ স্লথ। টু স্পেন্ড অতিবাহিত করা, টু মাচ টাইম অনেকটা বেশি সময় ইন স্টাডিজ ইজ আ স্লথ, মানে কেউ পড়াশোনা নিয়ে যদি খুব বেশি সময় পার করে ফেলে বা খুব বেশি অ্যাটাচড হয় উইথ রিডিং বুকস, তাহলে কিন্তু সেটা তার মধ্যে একটা লেজিনেস ক্রিয়েট করে। অর্থাৎ এখানে বই পড়ার সাথে সাথে কিন্তু তিনি তার যে টাইমটা সেটা কিন্তু অলরেডি এঙ্গেজড হয়ে যাচ্ছে, এবং বাকি যে তার প্র্যাকটিক্যাল লাইফ এবং লাইফে যে আরো কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার তিনি সময় পাচ্ছেন না পর্যাপ্ত, এবং ধীরে ধীরে তিনি কিন্তু সেই কাজগুলোর প্রতি একটা সময় উদাসীন হয়ে যাচ্ছে এবং পুরো লেজি একটা মানুষ হয়ে যাচ্ছে। তো সেটাই বলছে যে খুব বেশি পড়ার কিন্তু প্রয়োজন নেই, যতটা প্রয়োজন এই লাইফটাকে সঠিকভাবে ডিল করার, ততটাই কিন্তু আমাদের নলেজ বা পড়াশোনা বা এই দিকে আমাদের থাকাটা প্রয়োজন, সেটা কিন্তু বলতে চাচ্ছেন। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। নাও if a person using his learning too much, তাহলে সেটাও কিন্তু কাইন্ড অফ অর্নামেন্ট, মানে সেই কাইন্ড অফ বলতে পারে অ্যাফেক্টেশন আর আর্টিফিশিয়ালিটি। অর্থাৎ একজন ব্যক্তি সে যদি তার কথায় কথায় তার যে সে কতটা জ্ঞানী সেটা তুলে ধরতে চান, বা তার ল্যাঙ্গুয়েজটাকে সবসময় কিন্তু একটা একটা বলতে পারো অর্নামেন্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সেটা কিন্তু আমাদের ভীষণ আর্টিফিশিয়াল লাগে, আমরা কিন্তু কানেক্ট করতে পারি না, আমার ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ব্যাপারটা কিন্তু সরে যায়। সেই কারণে বলছি যে খুব বেশি মানে অর্নামেন্ট বা খুব বেশি তার যে লার্নিং নলেজ সেটাও কিন্তু শো আপ করা উচিত নয়, সেটা কিন্তু অনেকটা অ্যাফেক্টেশন হয়ে যায়, আর্টিফিশিয়ালিটি হয়ে যায়, কেমন। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। নাও টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, এবার যদি কোনো পার্সন কি করে যে কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কমপ্লিটলি থিওরিটিক্যাল বা বুকিশ নলেজকে অ্যাপ্লাই করছে, কোনো রিয়েলিটির টাচ নেই বা প্র্যাকটিক্যাল লাইফ থেকে তিনি এক্সপিরিয়েন্স নিচ্ছেন না, কমপ্লিটলি থিওরিটিক্যালি তিনি সেটাকে জাজ করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু সেটা কি হবে না, তো হিউমার অফ আ স্কলার, অর্থাৎ একটা পণ্ডিত ব্যক্তির, স্কলার মানে বলতে পারো পণ্ডিত ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তির, সেটা একটা কিন্তু এসেন্ট্রিসিটি হয়ে যাবে, মানে বোকামি বলতে পারো, বা তার প্র্যাকটিক্যাল নলেজ একদমই নেই, সেই ব্যাপারটা কিন্তু ঘটবে, কেমন। নেক্সট দেখো, দে পারফেক্ট নেচার, দে মিনস বুকস, ওকে, বা স্টাডি পারফেক্ট নেচার, স্টাডি কিন্তু কমপ্লিট করে নেচারকে, নেচার বলতে কিন্তু এখানে হিউম্যান নেচারের কথা বলা হচ্ছে, বা একদম বলতে পারো যে আমাদের যে ইনবর্ন কোয়ালিটিস বা ইনবর্ন ন্যাচারাল অ্যাবিলিটিস সেইগুলোকে বলা হচ্ছে, যে সেই নেচারটাকে কে পারফেক্ট করে না, তো স্টাডি। আমরা থ্রু স্টাডি উই ক্যান ডেভেলপ আওয়ার পার্সোনালিটি অ্যান্ড আর পারফেক্টেড বাই দ্য এক্সপিরিয়েন্স, এবং আমাদের এই যে একদম ন্যাচারাল যে ইনবর্ন কোয়ালিটিস বা আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইগুলো কি হয়, পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। আমরা যত এক্সপিরিয়েন্স করবো রিয়েল লাইফ সিচুয়েশন, তত কিন্তু আমাদের পার্সোনালিটি কি হবে, মোর রিয়েলিস্টিক হবে, এবং সেটা ডে বাই ডে একটা পারফেকশনের দিকে যাবে। যদিও কোনো হিউম্যান বিং এর লাইফই বা কোনো কিছুই কিন্তু পারফেকশন হয় না, একদম আইডিওলজিক্যাল হয় না, বাট আমরা কিন্তু একটা ট্রানজিশন দেখতে পারবো এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে, কেমন। তো তিনি আরো এক্সপ্লেন করেছেন, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, অর্থাৎ আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, ইনবর্ন কোয়ালিটিস রয়েছে, আর লাইক দি ন্যাচারাল প্ল্যান্টস
সেইগুলো কি না, তো লাইক এখানে দেখো সিমিলি ইউজ করেছে, লাইক ন্যাচারাল প্ল্যান্টস, একদম প্রকৃতির যে একটা গাছ হয়, সাধারণ গাছপালা হয় সেই রকম, দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, যেটা প্রুনিং এর প্রয়োজন রয়েছে, ট্রিমিং এর প্রয়োজন রয়েছে বাই স্টাডি, পড়াশোনার মাধ্যমে সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তো এইখানে যেটা বলতে চাচ্ছে, একটা যে গাছ বা বলতে পারো তোমাদের বাড়ির সামনে যদি কোনো গাছ হয় বা আগাছা হয়, তো তার ডালপালা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সেটা কিন্তু দেখতে অনেকটা বাজে একটা শেপ লাগে। তো যখন সেই গাছটাকে, তার ডালপালাকে ছাঁটাই করা হয় এবং একটা সুন্দর শেপ দেওয়া হয়, তাহলে কিন্তু সেই গাছটাকে দেখতেও সুন্দর লাগে এবং গাছটাও কিন্তু আহ মানে বলতে পারো যে সেই গাছটা কিন্তু একটা শেপ পায়, প্রপার শেপ পায়। কেমন, তো সেটাই বলছে যে একটা হিউম্যান বিং, তিনি যে ইনবোর্ন কোয়ালিটিস নিয়ে জন্মগ্রহণ করছেন, সেটা যখন তার এক্সপিরিয়েন্স এবং স্টাডি দুটো মিক্স আপ হয়ে তিনি যখন মিক্স আপ হবে, তখন কিন্তু সে তার যে রিয়েল পার্সোনালিটি সেটা কিন্তু ডেভেলপ হবে। কেমন, তোমরা দেখবে যে এখন প্রচুর কোর্স আসছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ অনেকের পার্সোনালিটি কিন্তু শাই হয়, অনেকে ইন্ট্রোভার্ট হয়, এগুলো কিন্তু চর্চার মাধ্যমে, স্টাডিজের মাধ্যমে আমরা কিন্তু কিওর করতে পারি, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। কেমন, তো খুব সুন্দর একটা ইমেজেরি এখানে, একটা সিমিলি এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফর ডিরেকশন, এবং বলছে স্টাডিজ দেমসেলফ, পড়াশোনা নিজেই কি করে, ডু গিভ ডিরেকশন, একটা ডিরেকশন ওয়ে দেখায়, টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স, এবং স্টাডি অনেকটাই কিন্তু পথটা দেখিয়ে দেয়। টু মাচ অ্যাট লার্জ মানে যত মানুষ শিক্ষিত হবে, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ পড়াশোনা বলতে কিন্তু বুকিশ নলেজ নয়, এটা কিন্তু বলতে পারো যে সমস্ত বিষয়ের দিক থেকেই, কেমন, অর্থাৎ শিক্ষিত হওয়া, লার্নিং প্রসেসটাকে বা নলেজ গ্যাদারিং যার মধ্যে থাকবে, সে কিন্তু ডে বাই ডে কি হবে, পারফেকশনের দিকে যাবে। তো স্টাডিজ তারা কিন্তু কি করে দেয়, এই এক্সপিরিয়েন্সের, শুধুমাত্র এক্সপিরিয়েন্সে বাউন্ডেড না থেকে স্টাডিকে একসঙ্গে নিলে তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, সেটাই বলছে। কেমন, অনেকটাই ডিরেকশন দেখাবে, বাট এক্সেপ্ট দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স। এবার কেউ পড়াশোনা করলো না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে সবকিছু জাজ করবে, সেটাও কিন্তু সঠিক নয়। কেমন, বোথ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টাডিজ বা রিডিং সেটা কিন্তু প্রয়োজন লাইফে। নেক্সট দেখো, ক্রাফটি মেন কন্টেম্প স্টাডিজ। নাও ক্রাফটি মেন বলতে এখানে কিন্তু কানিং পিপল বলা হচ্ছে। কেমন, অর্থাৎ যারা চালাক ব্যক্তি হয়, সেই সমস্ত মানুষ কন্টেম্প স্টাডিজ, দে অ্যাকচুয়ালি ডেসপাইজ, তারা কিন্তু সরিয়ে দেয় বা অপছন্দ করে পড়াশোনাকে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, এবং যারা ভীষণ সিম্পল বা বলতে পারো অ্যাভারেজ পিপল, দে অ্যাডমায়ার দেম, পড়াশোনাটাকে ভীষণ একটা রেফারেন্স, একটা শ্রদ্ধার জায়গা থেকে দেখে। কারণ কি, অনেকে রয়েছে দেখবে পড়াশোনা খুব একটা করে না, বাট পড়াশোনাটাকে নিয়ে কিন্তু একটা ভালো মনোভাব পোষণ করে। তো দে আর লাইক অ্যাভারেজ পিপল। and wise men use them, and wise people, that means the people of knowledge, যারা অ্যাকচুয়ালি নলেজেবল পিপল, তারা কিন্তু তার যে নলেজটা সেটা কিন্তু অ্যাপ্লাই করে ইন রিয়েল লাইফ সিচুয়েশন। কেমন, এই কারণে বলছে ওয়াইজ মেন ইউজ দেম, ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বলছে এখানে দে মিনস বুকস, ওকে, বা স্টাডিজ। বুকস কি করে না, দে টিচ নট দেয়ার ওন ইউজ, তারা কিন্তু তাদের নিজের ব্যবহার কিভাবে হবে সেটা বলে না, অর্থাৎ কোনো বই কিন্তু তোমরা একদম পাবে না যে এটা এটা এইভাবে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে তোমরা প্রয়োগ করবে। বই কিন্তু তার নিজের ব্যবহার নিজে জানায় না, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, এবং সেই বই পড়ে তুমি কি শিখলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি উইজডম অ্যান্ড অ্যাবাভ, এবং তাদের উপরেও ওন বাই অবজারভেশন, এবং তুমি আশেপাশে তোমার 5 সেন্সেসের থ্রু তুমি যেই সিচুয়েশন গুলো তুমি পাচ্ছ, সেইগুলো তুমি অবজার্ভ করছো, এবং অবজার্ভ করে সেখান থেকে তোমরা নলেজ নিচ্ছ, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিচুয়েশনে কাজে লাগবে বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে। কেমন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবার তিনি বেশ কিছু সীমাবদ্ধতা বলছেন, যে পড়াশোনা করতে হলে বা পড়াশোনা করলে কেমন ভাবে পড়াশোনাটা করা উচিত এবং কোন কোন বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু বলা হবে নেক্সট লাইনে। বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ। রিড নট, মোটেও পড়বে না, টু কন্ট্রাডিক্ট, কোনো একটা বিষয় পড়ছো শুধুমাত্র তার বিরোধিতা করার জন্য, অপোজিশন, একটা অপোজিট একটা নোশন রাখার জন্য, মোটেও সেরকম করবে না। অর টু কনফিউজ মানে যে মানে কোনো কিছু কমপ্লিটলি ইগনোর করে দেয়া, ঠিক আছে, বা
টু প্রুভ দেম রং, যে কোনো কিছু রং প্রমাণ করার উদ্দেশ্যে বা তার একটা অপোজিট মনোভাব পোষণ করার জন্য মোটেও পড়বে না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, অথবা কোনো বিষয় পড়ছো সেটাকে বিশ্বাস করে নেবে যে হোয়াট ইজ রিটেন ইন দ্য বুক ইজ রাইট, সেটাও কিন্তু তোমরা একদম করবে না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং তোমরা তোমাদের কথাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারো বা সুন্দর গোছানো কথাবার্তা বলতে পারো, কনভারসেশন স্কিলটাই যেন তোমাদের ডেভেলপড হয়, সেই উদ্দেশ্যেও কিন্তু তোমরা পড়াশোনাটাকে ইউজ করবে না। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার কি করতে হবে না, তো টু অ্যানালাইজ ক্রিটিক্যালি, সেটা কিন্তু দেখতে হবে। কেমন? তো এখানে বলছে বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, অর্থাৎ কনসিডার মানে সেটা, বাট টু ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে হবে। অর্থাৎ তোমাদের বিরোধিতা করলে চলবে না, সবকিছু মেনে নিলেও চলবে না, বা তোমাদের যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে সেটার জন্য না, যেটা মেনলি তোমাদের টার্গেট থাকবে দ্যাট ইজ টু অ্যানালাইজ দ্য টেক্সট ক্রিটিক্যালি। কেমন? কোনো একটা বিষয় পড়লে ক্রিটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করতে হবে, এবং তার যে সিগনিফিকেন্স সেটাকে কিন্তু তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো তারপরেই দেখো খুব সুন্দর একটা লাইন তিনি বলেছেন, সাম বুকস আর টু বি টেস্টেড, others to be swallowed and some few to be chewed and digested। খুব সুন্দর একটা ইটিং ইমেজারি এখানে দেওয়া হয়েছে, এখানে ইটিং মেটাফোর দেওয়া হয়েছে। কেমন? তো মেটাফোরটা কি বলা হচ্ছে দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই অনলি টেস্ট করার উদ্দেশ্যে তোমরা পড়বে, মানে কিছুটা অংশ পড়লে। আদার্স টু বি সলোড, অন্য বইগুলো, আরো কিছু বই তোমরা কি করবে, সলোড মানে গিলে ফেলবে। and some others to be chewed and digested, এবং কিছু বই রয়েছে যেটা তোমাদের কি করতে হবে, চিবোতে হবে, and digested সেটা হজম করতে হবে। অর্থাৎ এই যে ইটিং মেটাফোর তিনি দিলেন, এই খাবারের মধ্যে দিয়ে কিন্তু তিনি বলতে যাচ্ছেন যে সব খাবার কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা চিবিয়ে খেতে হবে বা আউট অফ লাভ খেতে হবে সেরকম ব্যাপার নয়। কিছু খাবার জাস্ট ফর টেস্ট, কিছুটা হয়তো ভালো না লাগলেও গিলে নিতে হয়, এবং বাকিটা হচ্ছে একটা মানে মনোযোগ দিয়ে কিন্তু সেটাকে খেতে হয়। তো এটা বইয়ের সঙ্গে একটা মেটাফোর হিসাবে তিনি তুলে ধরেছেন। দেখো তারপর এক্সপ্লেন তিনি করছেন, দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, অর্থাৎ কিছু বই রয়েছে যেগুলোকে শুধুমাত্র পার্ট, কিছু অংশ পড়লেই হবে। অর্থাৎ কিছু কিছু বই রয়েছে দেখবে যে যেখানে জাস্ট হয়তো ভালো কোটেশন কিছু পড়লে বা ভালো কিছু লাইন রয়েছে সেইগুলো পড়লে ব্যাস, সেইগুলো করলেই হবে, ডিটেলসে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, বলছে আরো কিছু বই তোমরা পড়তে পারো, কমপ্লিটও করতে পারো, বাট নট কিউরিয়াসলি, মানে ভীষণ যে কিউরিয়াসিটি জাগবে সেই রকম ব্যাপার না। তো সেটা বলা হচ্ছে and some few to be read wholly with diligence and attention, এবং কিছু বই রয়েছে কমপ্লিটলি পড়তে হবে উইথ ডিলিজেন্স, একদম একাগ্র চিত্তে পড়তে হবে, ইনসিসেন্টলি পড়তে হবে, অ্যান্ড উইথ অ্যাটেনশন, এবং সেখানে প্রপার অ্যাটেনশন কিন্তু প্রয়োজন। কেমন? তো এখানে আমি একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি। ধরো উইলিয়াম শেক্সপিয়ার একটা ভীষণ নাম করা তিনি ড্রামাটিস্ট, তো তিনি টোটাল 38 ড্রামাস লিখেছেন। তো সেখানে কিন্তু সমস্ত ড্রামা কিন্তু ইকুয়াল অ্যাটেনশন দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। এমন কিছু ড্রামা আছে জাস্ট কিছু পার্ট পড়লেই হয়, কিছুটা পড়তে পারো। কিছু ড্রামাস রয়েছে জাস্ট টু মিট দ্য এন্ড, ঠিক আছে, অর্থাৎ বইটা শেষে কি হলো সেই জাস্ট জানার জন্য একটা পড়তে পারো। আদারওয়াইজ ইউ ক্যান রিড সাম বুকস, মানে সাম ড্রামাস, যেমন তোমরা বলতে পারো হ্যামলেট রয়েছে, ম্যাকবেথ রয়েছে, তো কিং লিয়ার রয়েছে, এই সমস্ত ড্রামাগুলো তোমরা কিন্তু একদম কমপ্লিটলি পড়তে হবে এবং উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, মানে কি বলা হয়েছে এবং তার যে সিগনিফিকেন্স সেটা কিন্তু বুঝতে হবে। লাইক এরকম তোমরা ক্লাসিক্যাল যে রাইটিং গুলো রয়েছে, ইলিয়াড ওডিসি বলো, মিল্টনে প্যারাডাইস লস্ট বলো, এইগুলো কিন্তু কখনোই মানে স্কিপ করে যাওয়া যাবে না। এর মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু একদম ডিলিজেন্টলি এবং সেটা ভীষণ অ্যাটেনশনের সহিত পড়তে হবে। তো এইরকম ভাবেই বলছে যে কিভাবে তোমরা বইগুলোকে আলাদা করে সেই বইগুলোর সেই তার ইম্পর্টেন্স অনুযায়ী তোমরা পড়বে, সেটাই কিন্তু মিন করা হচ্ছে। সাম বুকস অলসো মে বি রেড ইন ডেপুটি, বাই ডেপুটি, কিছু বই মে বি রেড পড়া যেতে পারে বাই ডেপুটি,
বাই আদার পার্সন, অন্য মানুষ দিয়ে বা সহকারী দিয়ে পড়তে পারো। অ্যান্ড এক্সট্রাক্ট মেড অফ দেম বাই আদার্স, এবং কিছু বইয়ের মানে সেই বইয়ের এক্সট্রাক্ট অর্থাৎ সামারিজ তোমরা পড়তে পারো বাই আদার্স, মানে অন্য কারোর লেখা কিছু বই তার সামারি পড়তে পারো। বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, কিন্তু তোমরা সেখানে অবশ্যই কি পাবে না, তো লেস আর্গুমেন্ট সেখানে থাকবে অ্যান্ড দি মিনার শর্ট অফ বুক, এবং এই বইগুলো অর্থাৎ সামারিজ গুলো কি হবে না, তো মিনার শর্ট অফ বুকস, খুব বেশি কিন্তু জনপ্রিয় বই না যেগুলো মানে মিনার শর্ট অফ বুকস, কেমন, বা লোয়ার স্ট্যান্ডার্ড, সেই সমস্ত বইগুলো তোমরা সামারি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্ল্যাশি থিংস, বলছে আদারওয়াইজ এই ডিস্টিল বুকস, ডিস্টিল মানে হচ্ছে পরিশোধিত যে বই, মানে এখানে কিন্তু সামারাইজেশনের কথা বলা হচ্ছে, এক্সট্রাক্টের কথা বলা হচ্ছে, এই পরিশোধিত বইগুলো আর লাইক, দেখো আবার সিমিলি ইউজ করা হয়েছে, কমন ডিস্টিল ওয়াটার, অর্থাৎ যে ডিস্টিল ওয়াটার হয়, পরিশোধিত জল হয়, সে পরিশোধিত জলের মতো ফ্ল্যাশি থিংস, টেস্টলেস থিংস, কেমন, অর্থাৎ আনপ্লেজারেবল টেস্টলেস থিং হবে এই বইগুলো। যেমন তোমরা যদি দেখো যে বাড়ির তোমাদের যদি ট্যাপ থাকে বা কলের জল যতটা টেস্টি হয়, তোমরা যদি কেনা জল খাও যেটা পরিশোধিত জল, সেটার টেস্ট কিন্তু মোটেও ভালো না। তো সেই যে টেস্টের ডিফারেন্সটা, সেটা কিন্তু এখানে একটা ওয়াটার ইমেজারি দেওয়া হচ্ছে, যে রিয়েল যে বই তার যে টেস্ট এবং তার সামারাইজেশন, তার টেস্টটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কেমন, এটাই কিন্তু এখানে মিন করা হচ্ছে। খুব সুন্দর সুন্দর কথা তিনি কিন্তু বলেছেন। নেক্সট লাইন, এটা একটা প্রভার্বিয়াল লাইন, দেখো কি বলা হচ্ছে, সরি, নেক্সট দেখো, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। রিডিং অর্থাৎ রিডিং বুকস, যারা বই পড়াশোনা করে, মেক্স আ ফুল ম্যান, একটা কমপ্লিট ম্যান তাকে বলা যায়। কনফারেন্স আর রেডি ম্যান, এবং কনফারেন্স মানে যারা ভালো, যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, তাদেরকে আমরা বলতে পারি রেডি ম্যান। অর্থাৎ রেডি ম্যান কাদেরকে বলা হয়, যে যে কোনো সিচুয়েশন কিন্তু দ্রুত হ্যান্ডেল করে নিতে পারে, তো সেই মানুষগুলোকে আমরা রেডি ম্যান বলতে পারি। অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা কিন্তু বর্তমান যুগে ভীষণ ইম্পর্টেন্ট, যতটা বলতে পারো যে কমিউনিকেশন স্কিল বেটার হবে, অপরচুনিটিস এবং কানেকশন উইথ পিপল সেটা কিন্তু স্মুথ হয়, ইজি হয়, এবং অনেক অপরচুনিটিস কিন্তু সেখান থেকে পাওয়া যায়, তো ডেফিনেটলি সেটা কিন্তু একটা ভালো দিক। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং যারা লেখালেখি করে, দে আর দি এক্সাক্ট পিপল, এক্সাক্ট মানে যথাযথ মানুষ, বা বলতে পারি দে আর দি পারফেক্ট পিপল, ওকে। অ্যান্ড দেয়ারফোর ইফ আ ম্যান রাইটস লিটল, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, বলছে যদি কোনো মানুষ রাইট লিটল, কিছুটা লেখে, মানে লেখালেখির কিছুটা অভ্যাস থাকে, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, তার কিন্তু গ্রেট মেমোরি থাকা প্রয়োজন। ওয়াই মেমোরি, দেখো রাইটিং এর সঙ্গে কিন্তু সবসময় আমাদের মেমোরি একটা ব্যাপার কানেকশন থাকে, কারণ কোনো একটা টপিকের উপরে যখন তোমাকে লিখতে দেওয়া হবে, ডেফিনেটলি তোমার কনসাস মাইন্ডে তার তার রিলেটেড ইনফরমেশন কিন্তু স্টোর থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট রাইট। তো এই কারণেই বলছে যে একটা মানুষ যে কিনা লেখালেখি করে, তার কিন্তু মেমোরি থাকা প্রয়োজন। ইফ ই কনফার লিটিল, যদি কেউ কনফার করে অর্থাৎ কনভারসেশন করে কিছুটা, হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তার কিন্তু কি প্রয়োজন না, তো উপস্থিত বুদ্ধি প্রয়োজন, প্রেজেন্ট উইট অর্থাৎ সিচুয়েশন ডিল করার মতো তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। ইফ হি রিড লিটিল, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, বলছে কোনো মানুষ যদি খুব অল্প পড়াশোনা করে, তার কি থাকা প্রয়োজন, মাচ কানিং, তার কিন্তু অনেক চালাকি থাকার প্রয়োজন। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, অর্থাৎ তাকে দেখে যেন মনে হয় যে হি নোজ সামথিং, কেমন, অর্থাৎ কেউ যদি না পড়ে, তার যদি নলেজ কম থাকে, তাহলে তাকে কিন্তু তার প্র্যাকটিক্যালিটি দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার চালাকি দিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো তার চালাকি থাকতে হবে। তো সেই কারণে বলছে হি ডাজ নট নো, মানে সে যে জানে না সেই বিষয়টা, সেটা যেন তাকে দেখে না মনে হয়, তো ডেফিনেটলি তার জন্য তার কি থাকা প্রয়োজন, কানিং থাকা প্রয়োজন। আচ্ছা, এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই যে
পড়াশোনাটা অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্ট পড়লে কি কি আমরা প্রফিট পেতে পারি বা আমাদের নলেজটাকে আমরা কিভাবে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারটা তিনি বলবেন। হিস্ট্রিজ মেক্স ম্যান ওয়াইজ। হিস্ট্রি কি করে? মানুষকে জ্ঞানী করে তোলে, ওয়াইজ করে তোলে, অর্থাৎ হিস্ট্রি গিভস আস উইজডম, আমাদেরকে জ্ঞান দেয়। তো হিস্ট্রি কেন দেয়? কারণ হিস্ট্রি তোমরা জানো যে হিস্ট্রি হচ্ছে এটা একটা পাস্ট রেকর্ড, ঠিক আছে, পাস্ট রেকর্ড অফ হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে তার যে ইতিহাস, তার যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু কমপ্লিটলি আমরা পাই হিস্ট্রিতে। সুতরাং একটা মানুষ যদি হিস্ট্রি পড়ে তাহলে কিন্তু তার যে উইজডম, নলেজ, সেটা কিন্তু এনকারেজ হবে। নেক্সট, পোয়েট উইটি। পোয়েটসরা কিভাবে উইটি বানায়? উইটি হচ্ছে বলতে পারো ইমাজিনেটিভ, কেমন, বা নলেজেবল। পোয়েটরা কিন্তু তাদের ইমাজিনেশনের থ্রুতে অনেক কিছু ইনোভেশনের কথা বলে, যে ইনোভেশনটা হয়তো পরে গিয়ে সেটা রূপ ধারণ করে। অর্থাৎ তোমরা এই কথাটা শুনেছো যে সমস্ত কিছুর মাঝে যে মূল উদ্দেশ্য, মানে মূল যে বিষয়, সেটা হচ্ছে আমাদের ইমাজিনেশন। আনটিল অর আনলেস উই আর ইমাজিনিং সামথিং উই ক্যান নট ডু সামথিং। আমরা কোনো জিনিসের আইডিয়া না করলে কিন্তু সেই জিনিসটা আমরা বাস্তবে রূপায়ণ করতে পারতাম না। যেমন পাখি দেখে কিন্তু মানুষের আকাশে ওড়ার ধারণা এসেছিল, এই যে ইমাজিনেশন ক্রিয়েট হয়েছিল হিউম্যান মাইন্ডে, তার বাস্তব রূপ হচ্ছে আজকে মানুষ পাখির মতো উঠছে। সেটা বিভিন্ন ফর্মে হতে পারে, এরোপ্লেন হতে পারে, তারপর কেউ প্যারাগ্লাইডিং করে, তারপরে তোমার প্যারাশুটে, বিভিন্ন ফর্মে হতে পারে, বাট মানুষ কিন্তু সেটা পেরেছে। তো এই পোয়েটসরা বা রাইটার্সরা অ্যাকচুয়ালি কি করে? ইমাজিনেটিভ করে তোলে হিউম্যান বিংসকে। এই কারণে বলছে পোয়েটস মেক্স ম্যান উইটি। দি ম্যাথামেটিক্স সার্টেল। ম্যাথামেটিক্স কি করে তোলে? ভীষণ সূক্ষ্ম করে তোলে আমাদের চিন্তাধারাকে, কেমন। তো সূক্ষ্ম, সার্টেল মানে খুব ছোটখাটো বিষয়ে আমাদের যে ফোকাসড অ্যাটেনশন, সেটা কিন্তু আমাদের ম্যাথামেটিক্স থেকে আমরা পাই। ন্যাচারাল ফিলোসফি ডিপ। ন্যাচারাল ফিলোসফি কি করে? আমাদেরকে ডিপ, মানে কোনো একটা বিষয়ে অনেক ডেপথ থেকে ভাবতে সাহায্য করে। ন্যাচারাল ফিলোসফি বলতে কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থাৎ যে রিয়েল সায়েন্সের কথা সেটা বলা হচ্ছে, কেমন। তো রিয়েল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমাদেরকে ডিপ হতে সাহায্য করে। মোরাল গ্রেপ এবং মোরালিটি, অর্থাৎ নৈতিকতা, ভালো মন্দ, এই সমস্ত বাছবিচার আমাদেরকে কি হতে সাহায্য করে না, তো গ্রেপ ভীষণ সিরিয়াস করে দেয়। অর্থাৎ পাপ পুণ্য, ভালো মন্দ, এইগুলো কিন্তু লাইফের যে বলতে পারো যে এনজয়মেন্ট, সেটাকে অনেকটা কমিয়ে দেয় এবং অনেক আমাদেরকে সিরিয়াস করে তোলে লাইফ 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 রিলেটেড, কেমন। তো সেটাই বলছে। লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ট। অ্যান্ড লজিক এবং রেটরিক বা অরেটরি পাওয়ার আমাদেরকে, বা ফিগার অফ স্পিচ আমাদেরকে কি করে? এবল টু কন্টেন্ট, মানে কোনো কিছু যুক্তি পরামর্শ দেওয়া, কোনো কিছু বিরোধিতা করা, সেইটা কিন্তু আমাদেরকে সক্ষমতা করে তোলে কে? রেটরিক। অ্যাবিয়ন স্টাডিয়া ইন মোরেস। অর্থাৎ এখানে বলা হচ্ছে স্টাডিজ পাস অন ইনটু ক্যারেক্টার। স্টাডি অর্থাৎ পড়াশোনা কি করে? আমাদের চরিত্র গঠন করে, কেমন। এই অ্যাবিয়ন স্টাডিয়া ইন মোরেস, এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। এই ল্যাটিন ফ্রেজটা অ্যাকচুয়ালি ওভিডের রাইটিং থেকে নেওয়া হয়েছে। রোমান পোয়েট ওভিড, তার যে এপিস্টলস ছিল সেখান থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে যে স্টাডিজ মোল্ডস দি হিউম্যান ক্যারেক্টার। মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু পড়াশোনা সেটা কিন্তু নির্ধারণ করে। অর্থাৎ একটা মানুষ চারিত্রিকভাবে কেমন হবে, তার নলেজ, সে যদি ভালো নলেজ গ্যাদার করে তাহলে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হবে, এবং সে যদি সেটাকে মিসইউজ করে তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য সেইভাবে হবে। তো আমাদের চরিত্রটাকে গঠন করছে কে? স্টাডিজ, হ্যাঁ, পড়াশোনা। নেই দেয়ার ইজ এন নো স্টন্ড অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট। বলছে দেয়ার ইজ নো স্টন্ড অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট। বলছে যে না, দেয়ার ইজ নো স্টন্ড, এখানে কোনো বাধা নেই, অর ইম্পেডিমেন্ট, কোনো অবস্টেকল নেই, ইন দ্য উইট, ইন দ্য মাইন্ড। উইট মানে মাইন্ড, কেমন। অর্থাৎ মনে আমাদের কোনো বাধা নেই, বাট মেবি রট আউট, যদি থেকে থাকে মেবি রট আউট, সেটাকে রিমুভ করা যেতে পারে বাই ফিট স্টাডিজ, সঠিক পড়াশোনার মাধ্যমে সেটা কিন্তু ঠিক করা যেতে পারে। লাইক ডিজিজেস অফ দ্য বডি মে বি অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। বলছে ঠিক যেমন
বডিতে কোনো ডিজিজ হলে, কোনো রোগ হলে মেবি অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, কিছু প্রপার অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজের মাধ্যমে আমরা সেটাকে কিওর করতে পারি। ঠিক তেমনই আমাদের মাইন্ডে যদি কোনো অবস্টেকল থেকে থাকে, দ্যাট ক্যান বি রিমুভড বাই দি ফিট স্টাডিজ বা বাই দি প্রপার স্টাডিজ। সো এখানে কিছু ডিজিজের, বডির ডিজিজের কথা বলা হচ্ছে, লাইক বোলিং ইজ গুড ফর দি স্টোন অ্যান্ড রেন্স। বোলিং হচ্ছে এক ধরনের খেলা যেটা ওয়েস্টার্ন সাইডে বিশেষ করে ওয়েস্টার্ন পিপল এই খেলাটা খেলেন। একটা বল নিয়ে স্টিক দিয়ে সে বলটাকে তিনি ছুঁড়ে মারেন। তো এই বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেন্স, অর্থাৎ কিডনিতে স্টোন বা ব্লাডারে স্টোন হলে সেটা তার পক্ষে এই বোলিং, এই খেলাটা ভালো। এর সায়েন্টিফিক রিজন আমি জানি না, বাট এখানে বলা হয়েছে যে বোলিং খেললে নাকি কিডনিতে স্টোন থেকে মুক্তি পেতে পারে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, এবং শুটিং বলতে এখানে ফটোশুট নয়, এটা শুটিং বলতে কিন্তু বলা হচ্ছে গান শুটিং। ওকে, তো শুটিং ইজ গুড ফর লাংস অ্যান্ড ব্রেস্ট। কারো যদি হার্টে প্রবলেম হয় বা বুকে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু শুটিং একটা ভালো এক্সারসাইজ। জেন্টাল ওয়াকিং ফর স্টমাক, এবং পাকস্থলীর জন্য হালকা হাঁটা ভালো। অর্থাৎ আমরা কিন্তু এটা খুব জানি, বহুল প্রচলিত, যে খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় হাঁটলে কি হয়, ডাইজেশনে হেল্প হয়। তো সেটাই বলা হচ্ছে। রাইডিং ফর দ্য হেড, এবং মাথার জন্য, হেডের জন্য রাইডিংটা খুব প্রয়োজন, অর্থাৎ ভ্রমণ করা। তো এখানে হেড থেকে যদি আমি মেবি এটা মাইন্ড ধরি, যে মনের জন্য রাইডিংটা খুব ভালো একটা বিষয়, অ্যান্ড দি লাইক। এবং এইরকম কিছু স্পেসিফিক এক্সারসাইজেস রয়েছে যেগুলো করলে কিন্তু একটা মানুষ সুস্থ হতে পারে। সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, সুতরাং একটা মানুষের মাইন্ড যদি ওয়ান্ডারিং, ঘুরে বেড়ায় বা এলোপাথারি চিন্তা করে, অর্থাৎ এখানে যেটা বলার চেষ্টা করছে যে ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, দ্যাট মিনস ইফ আ পারসন ইজ আনএবল টু কনসেন্ট্রেট, যদি সে কনসেন্ট্রেট করতে আনএবল হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে গণিত করতে দাও। ম্যাথামেটিক্স তিনি যদি করেন ফর ইন ডেমনস্ট্রেশন, তিনি যখন ডেমনস্ট্রেশন অর্থাৎ তিনি যখন ম্যাথ করতে বসবেন, ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সলিটিড, বলছে তার ব্রেন যদি, মাইন্ড যদি কিছুক্ষণের জন্য অন্য কোথাও চলে যায়, হি মাস্ট বিগিন এগেন, তাকে কিন্তু আবার পুনরায় শুরু করতে হবে। অর্থাৎ ম্যাথামেটিক্স কিন্তু কিওর করে কি, আমাদের কনসেন্ট্রেশন প্রবলেমটাকে কিওর করতে, মানে কিওর করতে হেল্প করে। কারণ কি, ম্যাথামেটিক্স আমরা জানি যে রুলস বাই রুলস, মানে সেটাকে ফোকাসড ওয়েতে করতে হয়। যদি কোনো ক্ষেত্রে যদি সামান্য মিস্টেক হয়ে যায় তাহলে কমপ্লিটলি তাকে কিন্তু আবার পুনরায় শুরু করতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। ইফ ইজ উইড বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, বলছে যদি কোনো মানুষের মাইন্ড নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ, সে যদি ডিস্টিংগুইশ, পার্থক্য না করতে পারে, বিচার না করতে পারে, অ্যান্ড ফাইন্ড ডিফারেন্সেস, এবং তাদের মধ্যে পার্থক্য খুঁজে না পাই, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তাহলে তাদের স্কুলমেন স্টাডি করা প্রয়োজন। হু আর স্কুলমেন? স্কুলমেন আর দি ফিলোসফার্স অর দ্য থিওলজিয়ান অফ মিডল এজেস। ওকে, so why they are famous? They are famous for their hair splitting জাজমেন্ট, বা বলতে পারো হেয়ার স্প্লিটিং, তাদের যে টেকনিক ছিল সেই টেকনিকের জন্য। এখানে দেখো বলেই দেওয়া হচ্ছে ফর দে আর সেমিনি সেক্টরেস। সেমিনি সেক্টরেস এর মানে হচ্ছে হেয়ার স্প্লিটিং, কেমন, অর্থাৎ তাদের যে চুলচেরা বিশ্লেষণ, এই স্কুলম্যান তাদের যে ফিলোসফিস আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু সবগুলো ভীষণ ক্রিটিক্যালি এবং স্টেপ বাই স্টেপ একটা চুলচেরা বিশ্লেষণ থাকে তাদের রাইটিং গুলোর মধ্যে। তো সেটাই বলছে, যদি কোনো মানুষ তার যদি সম্ভব না হয় যে ডিফারেন্সেস মানে করতে পারছে না কোনো বিষয়ের মধ্যে, তাহলে কিন্তু তাদের স্কুলম্যান পড়া দরকার। ইফ ইউ নট বি অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি সে র্যাপিড ওয়েতে সে এগোতে না পারে, বা যেই টপিক নিয়ে কাজ করছে সেই টপিকে সে যদি এগিয়ে না যেতে পারে, অ্যান্ড টু কল আপ অন থিং টু প্রুভ, কোনো কিছু প্রমাণ করার জন্য, কোনো কিছু স্মরণ করতে গিয়ে, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, অন্য কিছু বর্ণনা করে ফেলছেন, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তার লয়ার কেসেস পড়া উচিত। কারণ লয়াররা কি হয়, যে লজিক্যালি তাদেরকে কিন্তু একটার পর একটা বিষয় তাদেরকে এগিয়ে যেতে হয়, তারা কিন্তু লজিক থেকে বেরিয়ে ডিফারেন্ট বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলতে পারবেন না, কেমন। তো সেই কারণে বলছে যে লয়ার কেসেস পড়লে কিন্তু তার সুবিধা হবে।
সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। সুতরাং এভরি ডিফেক্ট অফ মাইন্ড মানে মানুষের ব্রেনের যে কোনো ধরনের সমস্যা হলে মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট, মে হ্যাভ আ স্পেশাল রেমেডি, তার কিন্তু সঠিক রেমেডি রয়েছে, চিকিৎসা রয়েছে। কেমন? তো খুব সুন্দর একটি এসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এসের যে মূল বিষয় সেখানে বলা হচ্ছে যে মেনলি আমাদের যে পারপাস থাকে স্টাডির, সেটা মেনলি কোথায় থাকে না, তো আমাদেরকে প্লেজার দেয়, আমাদেরকে আমরা কনভারসেশন ভালো করে করতে পারি, আমাদের অ্যাবিলিটি টু জাজ দ্য লাইফস অ্যাফেয়ার সেটা আমরা ভালোভাবে করতে পারি, এইগুলো তো রয়েছে। এবং পড়াশোনা করলে আমরা কি করতে পারবো না, তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনের যে সিচুয়েশন গুলো সেগুলোকে ভালোভাবে ডিল করতে পারবো, আমরা ক্রিটিক্যালি আমাদের যে থট প্রসেস সেটাকে আমরা এনেবল করতে পারবো, সেটাকে এনহ্যান্স করতে পারবো আমরা। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং কোন কোন সমস্যার জন্য মানে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়া উচিত সেগুলো নিয়ে তিনি কিছু সাজেশন দিয়েছেন। তো এই হলো আজকের এসে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর পরবর্তী ক্লাস কোন টপিকের উপরে নিতে চাইছো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর যদি কোনো ডাউটস থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততদিন সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।